এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম, পাওয়ার্ড বাই দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। আমি তো তরুণ, আমাকে তো করোনা ভাইরাস আক্রমণ করতে পারবে না। দর্শক, গবেষণায় এটি যেমন সত্যি যে 60 ঊর্ধ্ব কিংবা 50 ঊর্ধ্ব ব্যক্তিরা করোনা ভাইরাসের ধকল সহ্য করতে পারে না, এটিও এর পাশাপাশি সত্যি যে করোনা ভাইরাস তরুণ, বৃদ্ধ, কিশোর যে কাউকে আক্রমণ করতে পারে এবং শেষ পরিণতি যে কারোই হতে পারে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি আমাদের আমন্ত্রিত একজন অতিথি ডাক্তারের সঙ্গে এবং এর পাশাপাশি এই করোনাকালে এর প্রভাবে, এর ধাক্কায় প্রতিটি ক্ষেত্রে কেমন প্রভাব পড়েছে সেসব বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো আমাদের আমন্ত্রিত অতিথি ডাক্তার শঙ্কর বড়ুয়ার সঙ্গে, সহকারী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার শঙ্কর বড়ুয়া, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। ডাক্তার শঙ্কর বড়ুয়া, 8 মাস আগে যখন করোনা ভাইরাস শনাক্ত হয় বাংলাদেশে, তখন আমরা দেখেছি যে ঢাকায় পুরো ঢাকা লকডাউন করে দেওয়া হয় এবং ঢাকার সাথে সব জেলারই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর দেখি যে কক্সবাজারকে রেড জোন করে কক্সবাজারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এখন 8 মাস পর যখন আমরা নিউ নর্মাল লাইফে প্রবেশ করলাম, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো, কক্সবাজারের প্রতিটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলো। তো এখন কক্সবাজারের করোনা পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন এবং এই করোনা পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে? আপনি ভালোই বলেছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ পরিবারকে, আমাকে এটিএন নিউজ গ্যালারিতে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, 8 মাস আগে করোনা ভাইরাস যেভাবে শুরু হয়েছিল, পরবর্তীতে ঢাকার বিভিন্ন এলাকা রেড জোন, সেই রেড জোনের আওতায় কক্সবাজার শহরে পড়েছে। কিন্তু রেড জোন খুব ভালোভাবে কার্যকরী হয়েছিল কক্সবাজার শহরে। তার ফলশ্রুতিতে করোনা ভাইরাস ইনফেকশন অলমোস্ট জিরোতে নেমে আসছিল। কিন্তু পরবর্তীতে লকডাউন তুলে নেওয়ার পরে, লকডাউন উইথড্র হওয়ার পর এবং বিভিন্ন মার্কেট, শপিং মল তথা হোটেল মোটেল উন্মুক্ত হওয়ার পরে করোনা ভাইরাস ইনফেকশন আবার সেই নির্দিষ্ট দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। এই প্রশ্নের আলোকে আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। গত সপ্তাহ ধরে যত টেস্ট করা হচ্ছে তার মধ্যে 30 থেকে 45 জন রোগী করোনা ইনফেক্টেড, করোনা ভাইরাস ইনফেকশন হিসেবে ধরা হচ্ছে, পাওয়া যাচ্ছে। তার মানে এই পরিসংখ্যানে এই ইঙ্গিত দিচ্ছে যে যেটা আমরা সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ঢেউ আসতেছে, সেই দ্বিতীয় ঢেউয়ের বাত আমাদেরকে দিয়ে দিচ্ছে যে করোনা ভাইরাস আবার তার জোর গতিতে আমাদের ইনফেকশনের জন্য এগিয়ে আসছে। জি, 30 থেকে 45% আসলে সংখ্যা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ এবং বাংলাদেশেও বিশেষজ্ঞদের মতে আসন্ন শীতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই ভাইরাস। তো আপনার কাছে জানতে চাই, একজন ডায়াবেটিক রোগীর কি কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? হ্যাঁ, এটা তো আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স, একটা পরিসংখ্যান দিয়ে বোঝাতে হবে। ডায়াবেটিস রোগীরা সচরাচর ইমিউনো কম্প্রোমাইজ, তার মানে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এদের কম। সেই জন্য স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানে বিভিন্ন ডাটা তথ্যপত্র বলে যে ডায়াবেটিস রোগীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এদের ফ্যাটালিটি মানে সিভিয়ার মারাত্মক হওয়ার সম্ভাবনাটা প্রায় 50%। যার ফলে এই ইনফেক্টেড কেস অফ ডায়াবেটিস মেলাইটাস, যে সমস্ত রোগী এই করোনা ভাইরাস দ্বারা ইনফেকশন হয়েছে, এদের মৃত্যুর হারও অনেক বেশি। যেটা নন ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস নেই, তাদের চাইতে এদের 7 থেকে 8 গুণ বেশি মৃত্যুর হারটা। সেই জন্য একদিকে যেমন ডায়াবেটিস রোগীদের যে কোনো ইনফেকশন, শুধু করোনা ভাইরাস না, ইনফেকশনের রেটটা বেশি, তেমনি ফ্যাটালিটি, মৃত্যুর হারও বেশি। এটার একমাত্র কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীরা সচরাচর ইমিউনো কম্প্রোমাইজ থাকে, পাশাপাশি অন্যান্য অর্গানগুলো কম্প্রোমাইজ থাকে, ভাইটাল অর্গানগুলো। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাই যে
এই মুহূর্তে আসলে প্রতিটি ঘরে ঘরেই প্রায় জ্বরের একটা মৌসুম চলছে। প্রতিটি পরিবারের 2 থেকে 3 জন সদস্যই জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। সিভিয়ার পর্যায়ে না যাওয়া পর্যন্ত কেউ আসলে হাসপাতালে যাচ্ছে না। তো আপনার পরামর্শ আসলে কি থাকবে? কোন পর্যায়ে গেলে একজন রোগী হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত? হ্যাঁ, এটা আপনি প্রশ্নটা ভালোই তুলেছেন। এখন ঠিক না, আজ থেকে 2 সপ্তাহ আগে একটা মানে ইনফেকশনের ঘরে ঘরে একটা জ্বরের একটা এপিসোড ছিল। এটা কি আদৌ করোনা ভাইরাস নাকি নন করোনা ভাইরাল ইনফেকশন, সেটা আমরা ডিটেকশন করতে পারি নাই। কিন্তু এখন যেহেতু প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, আগের ইনফেকশন আর 2 সপ্তাহ আগে এখনকার আমাদের যেহেতু ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে, আগেরটা আমরা অ্যাকচুয়ালি করোনা ভাইরাস বলতে পারবো না, যেহেতু আমাদের এটা ক্লারিফিকেশন হয় নাই। কিন্তু এখন আমরা করোনা ভাইরাস বেশি পেয়ে যাচ্ছি। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর হচ্ছে কোন ক্ষেত্রে আমরা হসপিটালে এডমিশন করাবো। এখানে আবার বলে আসছে ঘুরে ফিরে, আমরা সচরাচর বলি যে 80 to 90% পেশেন্ট চিকিৎসা হসপিটালে অ্যাডমিশন করার দরকার নেই কিংবা হাসপাতাল দ্বারস্থ হওয়ার দরকার নেই। কিন্তু কিছু যে সমস্ত পেশেন্টের মাইল্ড ডিজিজ উইথ সাথে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, সিভিয়ার হাইপারটেনশন, আদার্স অর্গান ডিসফাংশন লাইক ধরেন কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এ সমস্ত হার্ট ডিজিজ, এ সমস্ত মাইল্ড ডিজিজ হওয়া সত্ত্বেও এদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে কিংবা হাসপাতালের দ্বারস্থ হতে হবে কিংবা ডাক্তারের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত পেশেন্ট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে, সাথে কাশি আছে, তাদেরকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। 3 নম্বর, যে সমস্ত রোগী, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসপাতালে তার শ্বাসকষ্ট নেই, একটু কাশি আছে, কিন্তু তার যখন আমরা একটা যেটা বলি পালস অক্সিমিটার দিয়ে দেখো তার অক্সিজেন স্যাচুরেশন নামতে শুরু করেছে, যেটা আমরা বলি 92-3 নিচে চলে আসলে ওই পেশেন্টটাই হাসপাতালে অ্যাডমিশন হওয়ার একজন যোগ্য ক্যান্ডিডেট। পাশাপাশি কোনো পেশেন্টের হঠাৎ করে বলতে সিভিয়ার উইকনেস, লিথার্জি, অথবা তার হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এই সমস্ত যদি তার মধ্যে দেখা দেয়, তাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে। আচ্ছা, আপনি ডায়াবেটিক রোগীদের ব্যাপারে বলছিলেন যে একজন ডায়াবেটিক রোগীর আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমে যায়, করোনা আক্রান্ত হলে তার পরিণতি আসলে ভয়াবহ হতে পারে। তো একজন ডায়াবেটিক রোগী করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসায় আসলে বিশেষ কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এখানে একটু প্রশ্নটা ভালো। এটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়েও চিকিৎসাটা কিরকম হওয়া উচিত সেটাও একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। মাইল্ড ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট যদি কোনো ধরনের সিভিয়ার কোনো সিমটম না থাকে, উনি অ্যাজ ইউজুয়াল ড্রাগ আগে যেটা নিতেন সেটা মেনটেন করবে। পাশাপাশি উনি ডায়েটারি অ্যাডভাইস যেটা আমরা দিয়ে থাকি, ব্রেকফাস্ট, লাঞ্চ মানে সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজন এবং রাত্রি ভোজন, এবং সকালে নাস্তা মধ্যাহ্ন ভোজন মাঝখানে হালকা নাস্তা যেটা আমরা লাইট স্ন্যাক্স বলি, পাশাপাশি মধ্যাহ্ন ভোজন এবং নৈশ ভোজনের মাঝখানে হালকা হালকা লাইট স্ন্যাক্স করতে হবে। পাশাপাশি লাইট এক্সারসাইজ করতে যতটুকু পারে উনি হাঁটাহাঁটি করবেন। এটা হচ্ছে মানে মাইল্ড ডিজিজের ক্ষেত্রে। মডারেট টু সিভিয়ার ক্ষেত্রে এই যে সমস্ত পেশেন্ট শ্বাসকষ্ট বেড়ে গেছে কিংবা তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, হাসপাতালে অ্যাডমিশনের কেস, সেই ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট ওরাল ড্রাগ, আমরা মুখে খাওয়া কোনো ট্যাবলেট খেয়ে থাকেন, সেটা সুইচ ওভার করে আমাদেরকে ইনসুলিনে চলে আসতে হবে এবং গ্লুকোজ স্ট্রিক্টলি, ব্লাড সুগার স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে এবং নির্দিষ্ট যেটা অপটিমাইজড রোগীর জন্য যেটা ভালো সেই মাত্রায় আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। কারণ ডায়াবেটিস কন্ট্রোল ব্যতীত কোনো ইনফেকশন কন্ট্রোল হবে না এবং এটার জটিলতা, তীব্রতা ভয়াবহর দিকে চলে যায়। সেজন্য যে সমস্ত রোগী বাসায় বসে চিকিৎসা করবে, এটা এক ধরনের ম্যানেজমেন্ট, আর হাসপাতালে যিনি চিকিৎসা নিচ্ছেন তার আরেক ধরনের ম্যানেজমেন্ট, দুইটা ডিফারেন্স রয়েছে। আচ্ছা, এটি মূলত দর্শকদের প্রশ্ন। সেটি হচ্ছে যে করোনা ভাইরাস থেকে মুক্ত হবার পর রোগী ঠিক কতটা ঝুঁকিমুক্ত কিংবা তার আশেপাশের মানুষ আসলে কতটা ঝুঁকির মধ্যে দিয়ে যায় সে যখন সুস্থ হয়ে যায় তার পরপরই সে কি স্বাভাবিক জীবনে স্বাভাবিক চলাফেরা করতে পারে? হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি দুভাগে ভাগ করি। একজন পেশেন্ট হিমসেলফ অর হারসেলফ, উনি কি আসলে কি একদম শঙ্কামুক্ত হয়ে যাবেন? হ্যাঁ, এখানে এটা নিয়ে অনেক কথা আছে।
প্রথম আপনার প্রশ্নের প্রথম প্রথম উত্তর হচ্ছে এই 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 যে রোগী একবার করোনা ভাইরাস ইনফেকশন হয়েছে, সেকেন্ড টাইম কি উনি আবার ইনফেকশন হতে পারেন? হ্যাঁ, সমূহ চান্স থাকে। দ্বিতীয় হচ্ছে ওনার যে জটিলতাগুলো ছিল সেগুলা অনেক দিন ধরে পারসিস্ট করে। স্টাডিতে বলা হয়েছে যে 10-20% পেশেন্ট দুর্বলতা, একটু শ্বাসকষ্ট, মাংস যেটা আমরা মায়ালজিয়া বলি, একটু মাংসে ব্যথা, এবং তার ডিমেনশিয়া বলি আমরা, তার স্মৃতিভ্রমহীনতা, এই সমস্ত সিমটম কিছু রোগীর ক্ষেত্রে 1 মাস কিংবা ততোধিক থাকতে পারে। এটার একটা সিনড্রোম আমরা একটা নাম দেওয়া হয়েছে, এটার নাম লং কোভিড সিনড্রোম। কারণ আমরা বলি যে একটা পেশেন্ট যখন সিভিয়ারলি ইনফেক্টেড হয়ে যায়, ক্রিটিক্যালি ইনফেকশন ডিউ টু করোনা ভাইরাস ইনফেকশন, ওনার শরীরের মধ্যে রক্তের মধ্যে একটা সুনামি বয়ে যায়, সেটা আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি সাইটোকাইন সুনামি। এই সাইটোকাইন সুনামি বয়ে যাওয়ার পরে শরীরের বিভিন্ন অর্গানগুলো তো ওনার একটা কম্প্রোমাইজড হয়ে যায়, অনেক ক্ষেত্রে ড্যামেজড হয়ে যায়। এগুলো আবার রিভাইভ করে, রিজেনারেট করে স্বাভাবিক জীবনে আসতে অনেক রোগী, অনেক সময় লাগে। আমাদের কাছে প্রায়শ রোগীগুলো আসে, ডাক্তার সাহেব আমার তো এখন দুর্বল লাগতেছে, একটু হাঁটলে শ্বাসকষ্ট হয়। কিছু রোগী, এটা হচ্ছে 10-20%। আবার আরেকটা স্টাডিতে বলা হচ্ছে যে 2-3% রোগী 3 থেকে 4 মাস ধরে এই প্রবলেমটা চলতে থাকে। সুতরাং আবার কিছু রোগী ফুললি রিকভার্ড হয়ে যায়। সুতরাং যে সমস্ত রোগীগুলো ফুললি রিকভার্ড হচ্ছে না, থেকেই যাচ্ছে, সেগুলোকে আমরা লং কোভিড সিনড্রোম, দীর্ঘমেয়াদী কোভিড সিনড্রোম। পরবর্তীতে সেগুলো আস্তে রিকভারি হয়ে যায়। পাশাপাশি আপনার প্রশ্নের আরেকটা অংশের উত্তর হচ্ছে আশেপাশের মানুষগুলোকে ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। হ্যাঁ, একটা পেশেন্ট যদি হসপিটাল থেকে বাসায় ফিরে, তখন উনি তো ইনফেক্টেড কেস নিয়ে উনি ভর্তি হলেন, আবার উনি ইনফেকশন হয়েছে কিনা সেটা আমরা জানি না। সুতরাং সারাউন্ডিং আমাদের নেইবাররা যারা আছে তাদের একটু সমূহ ইনফেকশনের চান্স থেকে যেতেই পারে। সেই জন্য আমরা প্রত্যেকটা রোগী বাসায় আসার পরে 2 to 3 weeks ওনাদেরকে আমরা আইসোলেশনে রেখে দিই, যাতে নেইবারাস কিংবা পাশের লোকজন ইনফেক্টেড না হতে পারে। জি, আমরা এটাই বলছিলাম যে আসলে করোনা থেকে সুস্থ হবার পরও একজন রোগীর একটু সাবধানে চলাফেরা করা উচিত, তার আশেপাশের মানুষজনের সংস্পর্শে না যাওয়া কিংবা বাইরে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আমি স্পেসিফিক্যালি একটু আপনার হাসপাতাল সম্পর্কে জানতে চাই। করোনা শুরু থেকে এখন পর্যন্ত আসলে আপনারা কিভাবে রোগীদের চিকিৎসা দিয়েছেন এবং আপনারা নিজেরা কি ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করেছেন? হ্যাঁ, প্রথম অংশের উত্তর হচ্ছে যে আমাদের প্রথম দিকে আমরা আসলে ওয়েল সেট আপ ছিলাম না। পরবর্তীতে আমরা আমাদের যেমন আমাদের একটা হচ্ছে জেনারেল পেশেন্ট, একটা হচ্ছে ইয়েলো জোন, যেটা আমরা সাসপেক্টেড কেস, করোনা আমরা সন্দেহ করতেছি, এখনো টেস্ট করতে পারিনি, সাসপেক্টেড কেসগুলোকে আমরা আলাদা ব্লকে রেখে দিয়েছি, এটার নাম দিয়েছি ইয়েলো জোন। যেগুলো করোনা ভাইরাস পজিটিভ, আরটিপিসিআর করে আমরা পজিটিভ পেয়েছি, সেগুলোকে আমরা রেড জোনে ট্রান্সফার করে ফেলি। এইভাবেই আমরা সিনিয়র কনসালটেন্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল অফিসার সবাই মিলে আমরা একটা সমন্বিত উদ্যোগে আমরা মোটামুটি একটা ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি। গত যেভাবে সার্ভিস দিচ্ছি, আমাদের করোনা ইনফেকশনের একটা জটিলতা বলে মৃত্যু অনেকখানি কমে গেছে। আর ব্যক্তিগত সুরক্ষা বলতে আমরা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, ইন্টার্ন রয়েছে, মেডিকেল অফিসার রয়েছে, কিংবা আমরা সহকারী অধ্যাপক, প্রফেসর যারা রয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিজেদেরকে সুরক্ষা করে পেশেন্টদের সার্ভিস দিতে কিংবা রাউন্ড দিতে। সেক্ষেত্রে মোটামুটি আমাদের আগে যে চিকিৎসকদের যে ইনফেকশনের রেটটা বেশি ছিল, সেটা অনেকাংশেই কমে এসছে এবং অনেকখানি আমরা সচেতন সে ব্যাপারে। জি, ডাক্তার শঙ্কর বড়ুয়া, আপনার মূল্যবান পরামর্শগুলো আসলে আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তাদেরকে এবং এটিএন নিউজ গ্যালারির পুরো পরিবারকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে কানেকশন রেখে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। দর্শক, এই মুহূর্তে সময় হলো নিউজ গ্যালারিতে ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পর ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন।
বিরতির পর আমন্ত্রণ নিউজ গ্যালারিতে, পাওয়ার্ড বাই দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বইছে ৪৯ বাতাস। দর্শক ঠিকই ধরেছেন, আমাদের সঙ্গে আছেন এবার টিম ৪৯ বাতাসের পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এবং এর প্রধান চরিত্রের অভিনেতা ইমতিয়াজ বর্ষণ অ্যাজ অয়ন। আমরা এখন তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করে নেব। উজ্জ্বল এবং ইমতিয়াজ বর্ষণ, আপনাদের দুজনকে স্বাগতম নিউজ গ্যালারিতে। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, আমাদের দর্শককে শুভেচ্ছা। ইমতিয়াজ বর্ষণ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাদেরকে, আপনাদের সকল দর্শককে, আমাদের সকল দর্শককে শুভেচ্ছা। জি, আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই মাসুদ হাসান উজ্জ্বলের কাছে। মাসুদ হাসান উজ্জ্বল, এটি আপনার প্রথম চলচ্চিত্র। দীর্ঘ 8 মাস পর আসলে হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং আপনার চলচ্চিত্র প্রথমে ঢাকার দুটি সিনেপ্লেক্সের পর এরপর সম্ভবত নারায়ণগঞ্জে মুক্তি দেওয়ার কথা, নারায়ণগঞ্জের একটি হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তো একই সময় চট্টগ্রামে চলছে, একই সঙ্গে চট্টগ্রামে চলছে এবং নারায়ণগঞ্জে মুক্তির অপেক্ষায় রয়েছে। তো আপনার কাছে আমি জানতে চাই, নারায়ণগঞ্জে চলছে, নারায়ণগঞ্জে। জি, আপনার কাছে আমি জানতে চাই যে এই সিনেপ্লেক্স ব্লকবাস্টারের বাইরে আসলে সাধারণ হলগুলোতে এই ছবির মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত কেন? দেখেন, ছবি বানিয়েছি যত্ন করে। ছবির পিকচার কোয়ালিটি বলেন, ছবির সাউন্ড বলেন, এগুলো খুবই আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়েছে। যেখানে আমাদের দেশের সর্বোচ্চ সিনেমা হল বলতে যেগুলোকে আমরা চিনি, আমাদের সিনেপ্লেক্স গুলো, হ্যাঁ, সেখানেও কিন্তু সেই সাউন্ড বা কালার এনশিওর্ড না 100%। তো এত পরিশ্রমের জিনিস ঘোলা ঘোলা মনিটরে দেখা যাবে, সাউন্ড প্রপারলি পাবে না, আর লোকে মন্তব্য করবে যে আমরা ঠিক মতো করতে পারি নাই। এই মন্তব্যটা তো আমি আসলে নিব না, কারণ আমি তো এটা ঠিক মতো করেছি। সুতরাং এই ঝুঁকিটা নিতে চাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, হলগুলো কি আদৌ দর্শকের বসে ছবি দেখবার উপযোগী কিনা সব হল, এটাও আমার একটা বিবেচনা। সবচেয়ে বড় বিবেচনাটা তো বললামই না, সেটা হচ্ছে যে এখনকার পরিস্থিতিতে কতখানি স্বাস্থ্যবিধি মানতে পারছে হলগুলো, সেটা নিয়ে আমরা একটু কনসার্ন। আর সবচেয়ে শেষ কথা হচ্ছে যে একটা যথেষ্ট ভালো লগ্নি আছে এই চলচ্চিত্রে, সেটা আমি তো জলে দিব হচ্ছে পরিস্থিতির প্রেক্ষিতে, ট্র্যাপে পড়ে নিশ্চয়ই না। হ্যাঁ, তো আমাদের যে বিপণন ব্যবস্থা, সেখানে একটা ছবির লগ্নি স্বচ্ছভাবে তুলে আনা খুব কঠিন। সুতরাং আমরা অবশ্যই দেশব্যাপী। জি, ৪৯ বাতাসের সফলতা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। ব্লকবাস্টারগুলোতে আসলে প্রথম দুদিন দেখেছি যে টিকিটের জন্য হাহাকার চলছিল এবং শোগুলো এখন পর্যন্ত ফুলই যাচ্ছে। তো আপনার কাছে জানতে চাই, আপনি ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সঙ্গীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইন সবকিছুই আপনি একাই করেছেন। তো এত কিছু একসঙ্গে কিভাবে সামলেছেন, সেই গল্পটা একটু শুনবো আপনার কাছ থেকে। এটা তো একটু কষ্টকর বটে, এটা করা তো একটা অনেক বিরাট ব্যাপার। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে প্রবণতা ছিল হচ্ছে শিল্পের সব মাধ্যমে হাঁটার একটা প্রবণতা ছিল। সেখান থেকে আমি যখন যেটা পেরেছি ওটার প্রশিক্ষণ নিয়েছি। যদিও আমার বাবা আমাকে এখনো বলে জ্যাক অফ এভরিথিং ইজ মাস্টার অফ নান। তো বাবার কথাটাকেও আমি একটু চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে মাস্টার অফ এভরিথিং হওয়া যায় কিনা। তো সেটা হওয়ার একটা লক্ষ্য এবং প্রচেষ্টা আমার আছে। হয়তো যায়নি, কিন্তু হওয়ার ইচ্ছে আছে। সুতরাং আমার গোটা জীবনে, আমার জীবনযাপনে শিল্প চর্চার বাইরে আমি কোনো সময় বা কর্ম রাখিনি। সিনেমা হল থেকে বের হবার পরই শুনতে পাই। মাসুদ হাসান উজ্জ্বল, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই যে মানে আপনার সাহসের তো আসলে মানে প্রশংসা করেও শেষ করা যাবে না। আপনি নবাগত একজন নায়ক, ইমতিয়াজ বর্ষণ ছোট পর্দায় কিছু কাজ করেছেন। নায়িকা শার্লিন ফারজানা, তিনি ছোট পর্দায় নিয়মিত ছিলেন একটা সময়। ছবিতে দু একবার দেখা গিয়েছে, কিন্তু ওইভাবে তার চরিত্র ফুটে ওঠেনি। তিনিও নতুন করে আপনি তাদেরকে এখানে ইন্ট্রোডিউস করিয়েছেন। তো এই সাহসটা আসলে কিভাবে আসলো, কিভাবে নিজে এই সিদ্ধান্তটা নিলেন, সেই খবরটা একটু বলবেন।
জনাব মাসুদ হাসান উজ্জ্বল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনি নবাগত একজন নায়ক ইমতিয়াজ বর্ষণ এবং নায়িকা জি শার্লিন জি। ফারজানা, তিনি দু একটা ছবিতে করেছেন চরিত্র, কিন্তু তার চরিত্রগুলো সেভাবে ফুটে ওঠেনি। তিনিও বলতে গেলে একরকম নতুনই। হ্যাঁ। তো এই দুজনকে একসঙ্গে নিয়ে এসে এত সুন্দর একটা ছবি উপহার দিয়েছেন, তো তাদেরকে একসঙ্গে নিয়ে আসার সাহসিকতাটা আসলে কোত্থেকে আসলো, কিভাবে পরিকল্পনা করলেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। এক হচ্ছে সাহসের চেয়ে বড় কথা হচ্ছে যে আমি চেয়েছি, ধরেন আমরা যখন একটা ভাস্কর্য নির্মাণ করি, তো কাদামাটি থেকে আস্তে আস্তে আমরা অবয়ব দিই। তো অয়ন আর নীরাকে আমি ওইভাবে তৈরি করতে চেয়েছি। তো অতি প্রতিষ্ঠিত বা সুপ্রতিষ্ঠিত নামের কিন্তু একটা ওজন আছে, যেটা চরিত্রকে মাঝে মাঝে ছাপিয়ে যায়। তো আমি চরিত্র যেহেতু নির্মাণ করে নিতে চেয়েছি, সেই মনে হতে গেলে তো এটা কোনো উচ্চকিত চলচ্চিত্র হতে পারবে না। আসলে এটা খুবই একটা সহজ সাধারণ চলচ্চিত্র লাগতে হবে এটাকে। হ্যাঁ, নায়ককে যদি চোখে আঙুল দিয়ে দেখাই যে ও নায়ক, নায়িকাকে যদি চোখে আঙুল দিয়ে দেখাই নায়ক, স্লো মোশনে চুল উঠছে, এসব দেখিয়ে যদি বুঝাই নায়িকা, তাহলে আসলে আমার গল্পটা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারতো। তো সেই কারণে আমি বলবো ঝুঁকি নেইনি, আমি সম্ভবত সঠিক সিদ্ধান্ত নিয়েছি। জি, দর্শকদের মন ছুঁয়েছে আপনার এই ছবি। আমরা এই মুহূর্তে একটু ইমতিয়াজ বর্ষণের সঙ্গে কথা বলতে চাই। মাসুদ হাসান উজ্জ্বল, আপনাকে একটু অপেক্ষায় রাখতে চাই। ইমতিয়াজ বর্ষণ, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই, ছবির পরিচালক যখন আপনাকে জানিয়েছে ছবির নাম ৪৯ বাতাস মানে পাগলামি, তখন আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি হয়েছিল? এখন যেমন সবাই প্রথমেই জানতে চাইছে যে ৪৯ বাতাসের মানেটা কি, তো আমিও স্বভাবতই এই জিনিসটা আমার ভেতরে খুব কৌতূহল জাগিয়েছিল যে ৪৯ বাতাসের আসলে মানেটা কি। তো আমি শুরুতে ওটাই আমার প্রশ্ন ছিল যে ৪৯ বাতাসের অর্থটা কি। তো তখন থেকেই আমি জানতাম এটার অর্থ হলো পাগলামি। তো এই ছবিটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই টের পাবেন এখানে পাগলামিটা ছিল কোথায় কোথায়। জি, ইমতিয়াজ বর্ষণ, তথাকথিত হুম। তথাকথিত নায়ক খচিত চেহারা কিংবা সিক্স প্যাক বডি কোনোটাই আপনার নাই। আপনি যখন নায়কের জন্য অডিশন দিতে যান, আপনি কি ভেবেছিলেন যে মাসুদ হাসান উজ্জ্বল আপনাকে তার প্রধান চরিত্রের জন্য নির্বাচন করবেন? এটা আমি কিংবা এই ছবির সঙ্গে আপনার ভাবিনি বা যুক্ত হওয়ার শুরুটা জানতে চাই। যুক্ত হওয়ার গল্পটা আমি বলতে জি চাই। জি জি। উজ্জ্বল ভাই এর আগেও একটা সিনেমা বানানোর জন্য ওনার ইচ্ছে হয়েছিল বেশ কিছু বছর আগে। তখন উনি আমাকে একবার ডেকেছিলেন, বাট সামহাও কাজটা করা হয়নি, উনি আমার কাজটা করেনি। তিনি যখন আবার ৪৯ বাতাস নির্মাণের জন্য দিলেন, এটা অনেক নিচে। তখন আবার আমাকে উনি রিকল করেন, আবার আমাকে স্মরণ করেন। আমি তখন আবার ওনার সাথে যোগাযোগ করি, এবং আমি এমন না যে উনি প্রথম দেখাতেই আমাকে নিয়ে নিয়েছেন, আমাকে বেশ কয়েকবার অডিশনের মাধ্যমে তারপর ফাইনালি উনি সিলেক্ট করেছেন আমাকে ৪৯ বাতাস অয়ন হিসেবে। মাসুদ হাসান উজ্জ্বল, আপনার সাহসের কথা তো আসলে প্রথমেই বলছিলাম, আসলে কিসের সঙ্গে তুলনা করব বুঝতে পারছি না। এই করোনা কালে যেখানে মানুষ খুব ভেবে চিনতে বের হচ্ছেন, বিভিন্ন সিনেমাও আসলে দেখা যাচ্ছে যে মানে করোনা শেষ হলে মুক্তির অপেক্ষায় রয়েছে, তো এই সময়টায় আপনি কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ না দিয়ে সিনেপ্লেক্সে মুক্তি দেওয়ার সাহসী সিদ্ধান্তটা আসলে কিভাবে নিলেন? আমি আমার একটা দীর্ঘ জীবন পার করে ফেলেছি চলচ্চিত্র নির্মাতা হওয়ার বাসনা নিয়ে। হ্যাঁ, সেটা যদি বলি সেটা আমার কিশোর বয়স থেকে। কিন্তু এত লম্বা একটা প্রস্তুতি, এত লম্বা একটা প্রচেষ্টা, প্রথম ফিচার ফিল্ম সেটা ওটিটিতে রিলিজ হয়ে যাবে, সেটা আমি আসলে কোনোভাবেই মেনে নিতে চাইনি। এটা হচ্ছে আমার প্রথম কথা। বড় পর্দার জন্য বানিয়েছি, বড় পর্দাতেই ওটা দেখতে পারতে হবে। এবং এই সময়ে যদি পুরোপুরি অসম্ভব থাকতো ছবিটা রিলিজ দেওয়ার, আমি আরো অপেক্ষা করতাম। বিদেশি দেশি মিলিয়ে সকল ওটিটি প্ল্যাটফর্ম আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি সবাইকেই বলেছি যে আমার এখনো সময় আসেনি, আমি এটা সিনেমা হলেই দর্শককে আগে দেখাবো, তারপর আমি অন্য চিন্তা করব। সুতরাং আমি যে কোনো মূল্যে এটা আসলে সিনেমা হলেই দেখাতে চেয়েছি, এবং সেই কাজটিই আমি করেছি। আচ্ছা,
ওটিটি প্ল্যাটফর্মে আপনি ছবিটি মুক্তি দেননি এবং সিনেমা হলেই আপনি মুক্তি দিয়েছেন। সময় লাগলে আরও অপেক্ষা যেতে চাই। এই করোনাকালীন সময়ে আসলে অনেক কিছুই কাটছাট করতে হয়েছে, সব ক্ষেত্রেই আসলে সবার একটু কাটছাট করে চলতে হচ্ছে। তো আপনারা আসলে নায়ক নায়িকাকে নিয়ে ওইভাবে প্রমোশনের ইয়েও দেখা যাচ্ছে না, তো আপনারা প্রমোশনের পরিকল্পনা কিভাবে করেছেন এবং কি কি করেছেন সেই বিষয়ে একটু জানতে চাই। দেখেন, আমাদের যখন আমরা ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিই সেটা হচ্ছে মুক্তির মাত্র 1 সপ্তাহ আগে। কারণ তার আগে কিন্তু সরকারের পক্ষ থেকে অতি নিশ্চিত করে বলা হয়নি যে হলটা খোলা হচ্ছে। হ্যাঁ, যেহেতু একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল হলের পক্ষ থেকে, সুতরাং আমরা নিশ্চিত হতে পারছিলাম না যে কবে ক্যাম্পেইন শুরু করা যায়। তার মধ্যে খবর এলো যে আমাদের কেন্দ্রীয় চরিত্র নীরা যে করেছে অন্যতম কেটে, পুরোটাই আমাদেরকে ডিজিটালি করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা সফল না বিফল নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কতখানি সফল নাকি বিফল। জি, পরিস্থিতির কারণে আসলে আপনারা খুবই স্বল্প সময় পেয়েছেন এবং নায়িকার অসুস্থতার কারণে আপনারা আসলে সেভাবে প্রমোশন করতেও পারেননি। আপনি সৃষ্টি করেছেন অয়ন এবং নীরাকে, খুবই যত্ন সহকারে সৃষ্টি করেছেন অয়ন এবং নীরাকে, এবং আরো বেশ কিছু চমক দিয়েছেন। সুমন ভাইয়ের একটি গান এনেছেন, অনেক বছর পর সুমন ভাইয়ের গান তার ভক্তরা শুনতে পেয়েছে, যাকে আমরা বেশ বাবা নামে চিনে থাকি। তো সামনে আর কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য? আপনার সামনের কাজের পরিকল্পনাগুলো নিয়ে একটু আপনার মাধ্যমে আপনার দর্শকদের জানিয়ে দিতে চাই। আমি সাধারণত আমার কর্ম পরিকল্পনা কখনো শেয়ার করি না। আমি সামনে কি করতে চাই এটা নিয়ে আমি কখনোই কথা বলি না। দর্শকদের আগ্রহ, আমার মনে হয় দর্শকদের আগ্রহ না, দর্শকদের জন্য যদি আমি একটা কথা বলতে পারি, যারা ইতিমধ্যে আমার অসংখ্য পুরনো কাজ দেখেছেন, 49 বাতাস দেখেছেন, তারা জেনে থাকবেন যে আমার জীবনের কোনো কর্ম সমাজ, সংস্কৃতি, মানবতা এগুলোর বাইরে নয়। আমি নিছক বিনোদন দেবার জন্য পৃথিবীতে আসিনি এবং আমি কখনোই নিছক বিনোদন দিব না। তো আমার পরবর্তী কার্যক্রম অবশ্যই মানবতা নিয়ে, মানুষের মুক্তি নিয়ে। সেই মানুষের মুক্তির জন্য আমি অনেকগুলো কাজ সামনে আমি পরিকল্পনা করে রেখেছি। চলচ্চিত্র তার একটি। সেই চলচ্চিত্র অচিরেই হয়তো আমি আসলে শুটিং এ যাব এবং আমি অবশ্যই আমার পুরনো অভ্যেস অনুযায়ী এই শুটিং এর খবর কেউ জানবেন না। আমি কাজটা শেষ করে হঠাৎ বলবো যে আমি আবার একটা সিনেমা বানিয়েছি। সেটার প্রস্তুতি আমার চলছে আসলে। জি, আপনার দর্শকরাও আপনার নতুন কাজের অপেক্ষায় রইল। এবার একটু যাব ইমতিয়াজ বর্ষণের কাছে। ইমতিয়াজ বর্ষণ অ্যাজ অয়ন, নীরা এবং অয়নের ভালোবাসা, আসলে আপনাদের রসায়ন এতটাই মুগ্ধতার সাথে দর্শক গ্রহণ করেছে যে মানে অয়নের প্রেমে পড়বেন কিংবা পড়ছেন মেয়েরা তার নিঃসন্দেহে, এবং ছেলেরাও অয়নের মতো হতে চাইবে। এই যে এত ভালোবাসা ছড়াচ্ছেন, এই যে এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, পরবর্তীতে তা হ্যান্ডেল করবেন কিভাবে? এটা কিভাবে হ্যান্ডেল করব সেটা সময়ই বলে দেবে। আর একটা কথা বলিনি, এখানে যে নীরা অয়নের এই রসায়নটা কেন হলো, নীরা অয়নকে উজ্জ্বল ভাই যেভাবে তৈরি করতে চেয়েছেন ডিরেক্টর, তার জন্য আসলে উজ্জ্বল ভাই কিছু সময়ের বরাদ্দ রেখেছিল। শুধু একদিন হুট করেই শুটিংটা শুরু হয়ে যায়নি, তার আগে অনেকদিন আমরা রিহার্সাল করেছি। উনি আমাদেরকে একটু একটু করে ইন করিয়েছেন অয়ন আর নীরার মধ্যে। আমরা নিজেরাও চারপাশে খুঁজেছি অয়ন আর নীরাকে। এইভাবে আস্তে 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 অয়ন আর নীরার মধ্যে, বর্ষণ আর শার্লিন থেকে অয়ন আর নীরা কোন সময় যে আমরা হয়ে গেছি বা হওয়ার চেষ্টাটা যে জারি ছিল, সেটার একটা প্রতিফলন তো ইতিমধ্যে দর্শক পর্দায় দেখতে পাচ্ছে। তার জন্য আমি উজ্জ্বল ভাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। উজ্জ্বল ভাই এরকম একটা চরিত্রের জন্য আমাকে মনোনয়ন করেছেন, সেই জন্য। আর আরেকটা দিক, দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি সেটা প্রত্যাশার চাইতেও বেশি। তো দর্শকদেরকে স্যালুট যে এই সময় এসেও দর্শকরা আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে সিনেমাটা দেখতে আসছেন। আসলে আমরা সবসময় বলি যে দর্শকের খরা, আমার মনে হয়নি যে দর্শকের খরা আছে, কখনো ছিল। তারা ভালো সিনেমা দেখতে চায়, আমরাই হয়তো বা ঠিকঠাক ভাবে তাদের কাছে পৌঁছতে পারি না, তাদের জন্য উপযুক্ত সিনেমাটা আমরা দিই না। সেই দিক থেকে আমরা দর্শকদের স্যালুট, কৃতজ্ঞ দর্শকদের কাছে। জি,
এরকম গতানুগতিক গল্পের বাইরে চমৎকার একটি গল্প নিয়ে আসার জন্য মাসুদ হোসেন উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ইমতিয়াজ বর্ষণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছবির নায়িকা থাকলে হয়তো গল্প আরও হতো এবং দর্শকরা ছবির নায়িকা সম্বন্ধে আরও বেশি জানতে পারতো। আর আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা। এটিএন এর দর্শকদের জন্য রইল আমাদের শুভেচ্ছা। দর্শক, এই ছিল নিউজ গ্যালারিতে আজকের আয়োজন।